গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? ঠিক আছে, এটি উত্তর হবে হচ্ছে অপশন হবে বি, উজ্জয়িনী ছিল। ঠিক আছে, তো এটি উত্তর হবে হচ্ছে কি উজ্জয়িনী। এটি উত্তর হবে হচ্ছে অপশন বি, উজ্জয়িনী ছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানীর নাম ছিল হচ্ছে উজ্জয়িনী। ওকে, আচ্ছা আরো ঠিক করলাম, যাবো কি আমরা আমাদের। আচ্ছা, বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটকটি থেকে জানা যায় যে, বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম এই নাটক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রামগুপ্ত সিংহাসনে বসেছিলেন, কিন্তু শকদের হাতে পরাজিত হয়ে রানী ধ্রুপদেবীকে তাদের হাতে তুলে দিতে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে রাজকুমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সম্রাট রামগুপ্ত এবং সেই শক আক্রমণকারীদেরকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে? এখানে পরের প্রশ্নটি আছে যে, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? অপশন এখানে কি বলছে? রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ। অপশন এখানে দেওয়া আছে হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ, আলেকজান্ডার ক্যানিংহাম আর হচ্ছে রমিলা থাপার। এর মধ্যে কে উল্লেখ করেছেন? এর ভেতরে হচ্ছে ভিনসেন্ট স্মিথ উত্তর। ভিনসেন্ট স্মিথ হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন এইটি উল্লেখিত, তিনি অভিহিত করেছেন। ওকে, উত্তর হচ্ছে ভিনসেন্ট স্মিথ। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, সমুদ্রগুপ্ত ছিলেন হচ্ছে গিয়ে প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র, অর্থাৎ তার বাবা ছিলেন হচ্ছে গিয়ে প্রথম চন্দ্রগুপ্ত। তার বাবা ছিলেন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ওকে, আর মা ছিলেন হচ্ছে গিয়ে লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী ছিলেন। ঠিক আছে, তাই এনাকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। তাই সমুদ্রগুপ্ত অপর একটি নাম হচ্ছে কি লিচ্ছবি দৌহিত্র। ওকে, তিনি দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন এই সমুদ্রগুপ্ত, এবং এনারা সকলেই সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করতে সম্মত হলে পরে তিনি এই সমস্ত রাজাদের তার প্রতিনিধি হিসাবে ওদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এবং তার এই যে ধরনটা, তার এই যে নীতিটা, এই নীতিকে বলা হয় গ্রহণ পারমোক্ষ। তাকে বলা হয় হচ্ছে গ্রহণ পারমোক্ষ। ঠিক আছে, অথবা অপরটির নাম হচ্ছে কি ধর্ম বিজয় নাম দেওয়া হয়। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে? পরের প্রশ্ন আছে যেমনটা, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাতটা হচ্ছে 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাতটা হচ্ছে 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেককে 1600 টাকা করে সঞ্চয় হয়, তবে এর বার্ষিক আয় কত টাকা? বার্ষিক আয় অনুপাত দেওয়া আছে এখানে 5:4। তাহলে আমি এখানে ধরে নেই যে এ এর বার্ষিক আয় হচ্ছে গিয়ে 5x টাকা আর বি এর বার্ষিক আয় হচ্ছে গিয়ে 4x টাকা। ওকে, উভয় সঞ্চয় করেছে 1600 টাকা করে। তাহলে আমরা উভয় থেকে আমরা এখান থেকে সঞ্চয়টাকে বিয়োগ করে দিই। উভয় থেকে আমরা সঞ্চয় বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে কি থাকবে হচ্ছে ব্যয়ের অনুপাতটা। ওকে, আয় বিয়োগ সঞ্চয় আসবে হচ্ছে ব্যয়ের অনুপাত, অর্থাৎ এটা আসবে হচ্ছে 3/2। এবার এটাকে আমরা হিসাবপত্র করবো। 3/4 হচ্ছে এখানে 12x মাইনাস 300 হচ্ছে গিয়ে 4800 ইকুয়াল টু কি পাবো? 5 দুগুণে এখানে 10x পাবো মাইনাস 2 দুগুণে 3200 পাবো। এক পাশে নিয়ে আসবো, 12x মাইনাস 10x করলে কি হবে? 2x হবে। থাকবো এখানে 4800 মাইনাস হচ্ছে 3200, বিয়োগ করলে কত হবে? x ইকুয়াল আসবে কত? 2 8 আসবে হচ্ছে গিয়ে 6, 3 4 16 আসবে বাই 2 আসবে, মানে হচ্ছে 800 হবে। অর্থাৎ x ইকুয়াল টু আসলে হচ্ছে আমার এখানে 800। এই তো আমাকে চেয়েছে কি এর বার্ষিক আয়, আমরা ধরেছি কি এর বার্ষিক আয় ধরেছি আমরা 5x। তাহলে এর বার্ষিক আয়টা হবে কি 5 × 800, 5 8 40, 4000 টাকা হচ্ছে বার্ষিক আয়। ঠিক আছে, উত্তর হবে অপশন সি। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? পরের প্রশ্নে আছে এমনটা, যাই গিয়ে পরেরটা নাম্বার 4। সরি, 30 34 35 36 37 38 39 40 এই তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়? এমনটা এখানে দেওয়া আছে। যদি এখানে 35 না থাকে তাহলে পরে মধ্যমা এখানে কতটুকু বৃদ্ধি পায়? এই তো আছে। তো আগে দেখি মধ্যমাটা আগে ছিল কত। এখানে মোট সংখ্যা আছে এখানে কতগুলো? মোট সংখ্যা আছে এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে 8টা যদি সংখ্যা এখানে থাকে তাহলে অবশ্যই 8/2, অর্থাৎ আমরা নেবো হচ্ছে 4th টার্মটা নেবো প্লাস 5th টার্ম নেবো আমরা। এই টার্মটা নিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে মধ্যমা।
ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ টার্ম নিয়ে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যমা আসবে। এবার এখানে ফোর্থ টার্মটা কি আছে 1 2 3 4 আসে হচ্ছে কি 36, আর ফিফথ টার্মটা এখানে কি আছে 37 বাই হবে 2, 36 প্লাস 37 বাই 2 আমরা এখানে করে নেব। এইটা হবে হচ্ছে কি এদের মধ্যমা। যোগ করে দাও, যোগ করলে কি হবে 72, একে হচ্ছে 73 বাই 2 আসবে, 73 2 করলে কত হয় 36.82। ওকে, এটা আসবে হচ্ছে কি সরি এটা আসবে হচ্ছে 36.5 আসবে, ঠিক আছে, ভাগ করলে আছে 36.5। এবার যদি আমার এখানে 35টা আমার এখানে না থাকে, এটা আমার এখানে আমরা অফ করে দিই, টার্ম হবে আমার এখানে 7টা, ঠিক আছে। 7খানা টার্ম হওয়া মানে আমার এখানে ঠিক মধ্যমা আসবে হচ্ছে একেবারে মিডিল যে সংখ্যাটা, অর্থাৎ 1 2 3, এবার থেকে 1 2 3 আর মধ্যমা আসবে হচ্ছে 37। সেক্ষেত্রে আমার মধ্যমা আসবে হচ্ছে 37। তাহলে বাড়লো আমার কতটুকু, এখন হচ্ছে কি 37 আর আগে ছিল হচ্ছে কি 36.5, তাহলে বাড়লো হচ্ছে কি 0.5। ওকে, মধ্যমা বাড়বে হচ্ছে কি আমার অপশন ডি 0.5 এখানে বাড়বে। ক্লিয়ার? এবার আমরা আমাদের পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, পরের প্রশ্ন এখানে এমনটা আছে নাম্বার 5 এখানে দেওয়া আছে এমনটা যে নিম্নোক্ত কোন স্থানে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন। নিম্নোক্ত কোন স্থানে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন। অপশন কি দিয়েছে কানপুর, নাগপুর, কলকাতা আর হচ্ছে গিয়ে বোম্বে। ওকে, উত্তরটা হবে হচ্ছে অবশ্যই অপশনে, দ্যাট ইজ কানপুর। ওকে, উত্তরটা হবে হচ্ছে অপশনে, অর্থাৎ এখানে আসবে হচ্ছে কানপুর, ঠিক আছে, আসবে হচ্ছে কানপুরে। কি আসলো? এবারে 1925 সালে, সময়টা হচ্ছে গিয়ে 1925 সাল। 1925 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা ছিল হচ্ছে কানপুরে, এবং সেখানে প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু ছিলেন হচ্ছে ওখানকার সভাপতি। তখন তিনি হন হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে তিনি প্রথমবার সেখানকার সভাপতি হন, ঠিক আছে। এ তিনি হলেন, ক্যামেরার একটু প্রবলেম করছে, দেখতে ভালো হয় ভাই। আচ্ছা, এই হলো। এবার সরোজিনী নাইডু ছিলেন একজন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি প্রথম মহিলা হিসেবে স্বাধীন ভারতীয় উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা। ওকে, এবং তিনি হচ্ছে ভারতের নাইটেঙ্গেল এবং হচ্ছে ভারত কোকিলা নামে খুব পরিচিত ছিলেন, ঠিক আছে। তার লেখা বিখ্যাত বইটি হলো দি গোল্ডেন থ্রেশহোল্ড। তার লেখা বইয়ের নাম হচ্ছে দি গোল্ডেন থ্রেশহোল্ড। ওকে, আরেকটা তার বিখ্যাত একটা কবিতা ছিল, তার নাম হচ্ছে গিয়ে ইন দা ওয়াজার্স অফ হায়দ্রাবাদ। একটি বিখ্যাত আরেকটি কবিতা হচ্ছে গিয়ে ইন দা ওয়াজার্স অফ হায়দ্রাবাদ, এর বিখ্যাত কবিতা। এবং আমরা আমাদের পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, নাম্বার 6 এখানে কি আছে, যাই নাম্বার 6 আমরা, নাম্বার 6 আছে এই ধরনের যে একটা বিবৃতি এখানে দেওয়া আছে যে জিনগতভাবে পরিবর্তিত আমদানি করা বীজের ওপর কি সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা উচিত। এটা এখানে এমন একটা বিবৃতি এখানে দেওয়া আছে। ওকে, যে একটা বিবৃতি এখানে দেওয়া আছে যে জিনগতভাবে পরিবর্তিত আমদানি করা বীজের ওপর কি, আচ্ছা, এই হলো কি আমার এখানে বিবৃতি এমন দেওয়া আছে। আর যুক্তি এখানে কি দেওয়া আছে, হ্যাঁ এতে দেশীয়ভাবে উন্নত বীজের চাহিদা বাড়বে, আমদানি বন্ধ করলে চাহিদা বাড়বে এমনটা হওয়াটা সম্ভব নয়, ঠিক আছে। আমদানি বন্ধ করলে চাহিদা বাড়বে এমন তো কোনো ব্যাপার নেই। 2 বলছে না, উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়ানোর এটা একমাত্র হচ্ছে উপায়। আর 3 বলছে হ্যাঁ, জেনেটিক্যালি পরিবর্তিত পণ্যগুলি যারা এই পণ্যগুলি গ্রহণ করে তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। ফলে এই জিনগতভাবে পরিবর্তিত আমদানি করা বীজের উপরে কি সমস্যা করা উচিত অ্যাকচুয়ালি নয়। যদি এটা করে ফেলা হয় তারপর উৎপাদনটা বাড়বে না। ফলে একমাত্র স্ট্রং হচ্ছে কি অপশন 2, যে না, এই উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়ানোর একটা হচ্ছে এইটা। ফলে একমাত্র 2 হচ্ছে কি স্ট্রং, ঠিক আছে। তারপর আমরা আমাদের পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, নেক্সট এখানে আছে এমনটা যে নিচের কোন চিত্রটি
নিচের কোন চিত্রটি লাল কাপড় এবং গোলাপের, নিচের কোন চিত্রটি লাল কাপড় এবং হচ্ছে গোলাপের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করছে, নিচের কোন চিত্রটি লাল কাপড় এবং হচ্ছে গোলাপের ভেতরে সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করছে। ওকে, এই হচ্ছে আমার এখানে কোশ্চেন দেওয়া আছে। দেখো আমি ধরতে পারি যে মাঝখানটি হচ্ছে কি লাল রং, মাঝখানটি আমরা ধরতে পারি হচ্ছে কি লাল রং, অর্থাৎ আমি ধরবো হচ্ছে এই মাঝখানটা হচ্ছে কি লাল রং, ঠিক আছে। এই লালের মধ্যে কিছু অংশ অবশ্যই হচ্ছে কাপড় এবং কিছু লাল হচ্ছে গিয়ে অবশ্যই গোলাপ, ঠিক তো। অর্থাৎ আমার এখানে অপশন সি এখানে ঠিকঠাক ভাবে এখানে আসা সম্ভব, যে লালের কিছুটা অংশ হচ্ছে কাপড়, কিছুটা হচ্ছে গিয়ে গোলাপ, যাবে হচ্ছে অপশন সি তে। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে, নাম্বার হচ্ছে 8 নম্বরে। 8 এখানে আমরা কি পাচ্ছি, 8 নম্বরে আছে এমনটা, কোণারকের সূর্য মন্দির কোন গঙ্গবংশীয়রা নির্মাণ করেছিলেন, কোণারকের সূর্য মন্দিরটি কোন গঙ্গবংশীয়রা নির্মাণ করেছিলেন। এ বলছে এখানে সূর্যবর্মন, বি বলছে প্রথম নরসিংহ দেব, সি বলছে দ্বিতীয় নরসিংহ দেব, আর ডি বলছে অনন্ত বর্মন। কে নির্মাণ করেছিলেন, উত্তর হবে হচ্ছে অপশন বি প্রথম নরসিংহ দেব। প্রথম নরসিংহ দেব কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন, প্রথম নরসিংহ দেব কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন, ঠিক আছে। বিখ্যাত সূর্য মন্দিরটি ভারতের ওড়িশা রাজ্যে আছে, এটি পুরীর কাছে কোণারক নামক স্থানে এটি আছে। এই মন্দিরটি 1250 সাল নাগাদ গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন, ঠিক আছে। আর মন্দিরটি হচ্ছে বিখ্যাত কলিঙ্গ স্থাপত্যের একটি দৃষ্টান্ত। কোন স্থাপত্যের, এটি হচ্ছে কলিঙ্গ স্থাপত্যের একটি দৃষ্টান্ত, এটি হচ্ছে গিয়ে কলিঙ্গ স্থাপত্যের একটি দৃষ্টান্ত। আর কোণারকের সূর্য মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা নামেও আখ্যায়িত করা হয়, কোণারকের সূর্য মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা নামেও আখ্যায়িত করা হয়, ঠিক আছে। আর 1984 সালে হচ্ছে ইউনেস্কো মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। 1984 সালে ইউনেস্কো মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে 9। এখানে কি আছে, 9 আছে একটা এই ধরনের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে x/y ইকুয়াল টু হচ্ছে √2:1 হলে পরে x² + y² বা x² - y² ভ্যালু ইকুয়াল টু কি হবে, এই তো আছে। তো এখানে আমরা করবো কি, দেখো এখানে এমন আছে যে x/y ইকুয়াল টু আছে হচ্ছে √2:1। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, যে x/y ইকুয়াল টু করতে পারি হচ্ছে কি √2/1 করতে পারি, অর্থাৎ স্কোয়ার করে দিলে পরে এখানে কি আসবে হচ্ছে x² ইকুয়াল টু হচ্ছে 2/1 আসবে। এটা এই ধরনের আসবে, x² বা y² ইকুয়াল টু হচ্ছে 2/1 আসবে। আমার হচ্ছে কি x² + y², আমরা করবো কি, এখান থেকে আমরা আসবে হচ্ছে গিয়ে x² + y² / x² - y² ইকুয়াল টু কি আসবে, অবশ্যই 2 + 1/2 - 1 আসবে। তাহলে 2 + 1 মিনস এখানে আসবে হচ্ছে 3/1, উত্তর হচ্ছে বি, উত্তর অপশন বি 3, ঠিক আছে। 9টা উত্তর হচ্ছে অপশন বি 3। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে আমরা কি পাচ্ছি, পরবর্তী প্রশ্ন আছে কি 10 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথম বছরে হচ্ছে গিয়ে 5% সুদ, সেই হিসাবে যে পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ এখানে হবে, সেই টাকাটা প্লাস সুদটা হয়ে যাবে পরের বছরের আসলে, ঠিক তো। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি সুদটা এখানে কত হবে, 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদটা আমার কি হবে, এই ক্যালটা আমার এখানে আমি দেখে নেবো আমার সমূল চক্রবৃদ্ধিটা কত টাকা হয়। এই ক্যালটা আসবে কত, টোটাল যে আমার মোট আছে এখানে 5,000 টাকা আছে, এই টাকার সঙ্গে আমরা ইন্টু করবো কতটা, 1 প্লাস প্রথম বছর হচ্ছে গিয়ে 5/100, আর দ্বিতীয় বছর এই টাকাটা যে আসলো তার উপর আবার হচ্ছে গিয়ে 1 প্লাস 6/100, এটা হবে কি হচ্ছে আমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসলে আমার এই টাকাটা আসবে হচ্ছে 2 বছরে। হিসেবপত্র করলে পরে এটা আমার কি আসবে, হিসেবপত্র করলে এখানে আসবে হচ্ছে গিয়ে 5,000 আসবে, গুণ আসবে হচ্ছে গিয়ে 105/100 আসবে, আর এখানে আসবে হচ্ছে 106/100 আসবে, এই তো আসবে। এটা হচ্ছে আসবে এদের সমূল চক্রবৃদ্ধি। এটা একটু তোমরা কাটাকাটি করবে, সরি কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিয়ে দেখবে যে এই যে ফিগারটা, এই ফিগারটা তোমার দাঁড়াবে হচ্ছে গিয়ে 5565। ওকে, এই ফিগারটা আসবে হচ্ছে গিয়ে
5565। এই ফিগারটা হচ্ছে আসলে কি আমার 2 বছরের শেষে মোট সুদ প্লাস আসল। আমাকে চেয়েছে কি খালি এখানে সুদ নির্ণয় এখানে করতে আমাকে দিয়েছে, অনলি ইন্টারেস্টটা। তাহলে আমার সুদের পরিমাণটা তাহলে আমার এখানে কি আসবে, অবশ্যই 5565 থেকে বিয়োগ করবো হচ্ছে আমার 5000। তাহলে কত হবে, উত্তর হচ্ছে কি 565 টাকা, 565। উত্তর হবে হচ্ছে অপশন এ টা 565 রুপিস। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি, এই ধরনের একটা এখানে প্রশ্ন দেওয়া আছে যে তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরটি কোন বংশীয় রাজা নির্মাণ করেছেন। এতে বলছে পল্লব, রাষ্ট্রকূট, চোল, চালুক্য। পল্লব, রাষ্ট্রকূট, চোল, চালুক্য, এর মধ্যে কোন রাজবংশের রাজা এই তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরটি তৈরি করেছেন। খুব ভালো প্রশ্ন, সাউথ ইন্ডিয়া থেকে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্নভাবে দেয়, বিভিন্ন এক্সামে দেওয়া হয়। উত্তরটি হচ্ছে অপশন সি, চোল। ওকে, তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরটি হচ্ছে চোল বংশীয় রাজা নির্মাণ করেছিলেন। ওকে, এই যে বিখ্যাত মন্দিরটি তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির, এটি আছে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়। কোথায় আছে, থাঞ্জাভুর জেলায়, থাঞ্জাভুর জেলায় আছে। আর কোন নদীর তীরে আছে, এটি আছে কাবেরীর তীরে আছে। ওকে, এটি হচ্ছে কাবেরীর তীরে আছে এই বৃহদেশ্বর মন্দিরটি। এই থাঞ্জাভুরকেই বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। এই থাঞ্জাভুর অপর নামটা হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। ঠিক আছে, এটা আমরা কিন্তু জেনে রাখবো, এর থেকেও কোশ্চেন থাকে। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার আমরা বলবো হচ্ছে থাঞ্জাভুরকেই বলা হয়। 1003 থেকে 1010 সালের ভেতরে চোলরাজ প্রথম রাজরাজ এই মন্দির নির্মাণ করেছেন। কে নির্মাণ করেছেন, প্রথম রাজরাজ, তার নাম হচ্ছে কি প্রথম রাজরাজ। ওকে, আর কোন সময় নিয়ে তৈরি করেছেন, 1003 থেকে 1010 সালের ভেতরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, আর বৃহদেশ্বর মন্দিরটি বিখ্যাত স্থাপত্য শিল্পী শ্যামা বর্মা দ্বারা পরিকল্পিত করা হয়েছিল। এই যে বৃহদেশ্বর মন্দিরটি পরিকল্পনা করলেন কি, ওকে, পরিকল্পনা করেছেন হচ্ছে শ্যামা ভার্মা, শ্যামা ভার্মা। ওকে, তিনি এটি পরিকল্পনা করেছিলেন। স্থানীয়ভাবে এর অপর একটি নাম হচ্ছে গিয়ে রাজা রাজেশ্বর মন্দির। এই বৃহদেশ্বর মন্দিরের অপর নামটা হচ্ছে গিয়ে রাজা রাজেশ্বর মন্দির, রাজা রাজেশ্বর মন্দির। ওকে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো বিভিন্নভাবে জানার জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় আমরা এখানে জেনে রাখবো যে 1987 সালে ইউনেস্কো এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা হচ্ছে গ্রেট লিভিং চোলা মন্দির নামে এটিকে স্বীকৃতি দিয়েছে। ওকে, ইউনেস্কো এটি স্বীকৃতি দিয়েছে হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে 1987-এ। ওকে, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, এই ধরনের একটা এখানে কোশ্চেন আছে, সেটি হচ্ছে গিয়ে যে যথার্থ বর্ণমালা দ্বারা এখানে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, আমরা দেখি এখানে কি আছে। দেখো এখানে আগে দেখবো আমরা মোট অক্ষর এখানে কতগুলো আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 20টা আছে। ওকে, এখানে মোট অক্ষর এখানে দেওয়া আছে হচ্ছে 20টা। আমরা করবো কি, আমরা 20কে আমরা 5 করে ভাগ করে দিই। ওকে, 1 2 3 4 5 এই একটা ভাগ হবে, 1 2 3 4 5 এই একটা ভাগ হবে, 1 2 3 4 5 একটা ভাগ হবে, 1 3 4 5 এই একটা ভাগ হবে। আমরা এখানে 5টা ভাগ করে দিলাম। তো দেখো বি এ বি কিছু আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আবার সি এর যে সিরিজটা আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে আসছে হচ্ছে সিবি, আর ডি এরটা শেষে আসছে কি হচ্ছে ডিসি, মানে ডি এর ঠিক আগেরটা, এখানে ঠিক সি এর আগেরটা বি, বা শেষে এখানে দেখো ই এর আগেরটা ডি। অবশ্যই আমরা ধরতে পারি আমরা এখানে আসবে হচ্ছে বি এর আগেরটা অর্থাৎ এ। অর্থাৎ সিরিজটার ফার্স্ট আমরা এখানে করতে পারি হচ্ছে গিয়ে বি এ বি এ, এটা করা যেতে পারে। ঠিক সেম ভাবে আমরা তাহলে পয়েন্ট আসবে কি, অবশ্যই এই যে ধরনটা বি আগের দুখানা আবার বি এ, তাহলে এখানে তারপরটা কি হবে, অবশ্যই সি, তাহলে আগের দুখানা সি বিবি দেন সিবি, তাহলে সি বিবি সিবি। ঠিক তো, তারপরটা কি আসবে, ঠিক ডি হলে পরে ডি সিসি, তারপরে আবার হবে এখানে ডিসি, তাহলে ডি সিসি তারপর ডিসি। এরপরটা কি হবে, সেম ভাবে ই ডিডি ইডি এটা আসবে। অর্থাৎ আমার এখানে উত্তরটা এখানে কি আসবে, এটা আসবে হচ্ছে ই। তাহলে কোশ্চেন কি কি আমি এখানে লিখলাম, লিখেছি হচ্ছে এ বি সি ই, লিখেছি এ বি সি ই, এ বি সি ই আছে কোথায়, এতে আছে এ বি সি ই, উত্তর হবে হচ্ছে এ বি সি ই। ওকে, যেমন আমাদের পরবর্তী প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি, দেখো নাম্বার 13 এখানে কি আছে,
13 আছে এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে যে বিবৃতি এমন এখানে দেওয়া আছে যে সমস্ত গোলাপি ফুল, ধরি এখানে সমস্ত গোলাপি হচ্ছে ফুল, তাহলে ছোট একটা বৃত্ত আঁকি যার নাম দিয়ে হচ্ছে গোলাপি। সমস্ত গোলাপি ফুল, তারপরে সবটা হচ্ছে আসলে ফুল, এই বর্গের নাম দিয়ে হচ্ছে ফুল, সমস্ত গোলাপি হচ্ছে ফুল। তারপরে কি বলছে, সমস্ত ফুলই গন্ধযুক্ত সুগন্ধযুক্ত, তাহলে ফুল সবটা হচ্ছে আবার সুগন্ধযুক্ত, সমস্ত সুগন্ধ ফুল হচ্ছে আবার সুগন্ধযুক্ত, এটা হবে কি তোমার সুগন্ধযুক্ত, এটা আসবে। এবার আমার এখানে কি আছে, কিছু ফুল গোলাপি, তাহলে কিছু ফুল অবশ্যই গোলাপি, এতটা হচ্ছে গোলাপি ফুল, বাকিগুলো হচ্ছে তোমার গোলাপি নয়, ঠিক কথা আছে। কিছু সুগন্ধি ফুল, এই যে সুগন্ধির ভেতরে কিছুটা অংশ তো অবশ্যই ফুল, এই এতটা অংশ ফুল সুগন্ধির ভেতরে, ঠিক তো, অর্থাৎ এই বক্তব্য ঠিক আছে। তাহলে কি সমস্ত উপসংহারই অনুসরণ করছে, অপশন এ উত্তর হবে, সমস্ত উপসংহার অনুসরণ করছে, উত্তর হবে অপশন এ। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 14তে। 14 আমরা এখানে কি পাচ্ছি, 14 আছে এই ধরনের কোশ্চেন যে কলকাতার পূর্বের একটি নাম ছিল আলীনগর, এই নামটি কার দেওয়া ছিল? কলকাতার পূর্বের একটি নাম ছিল আলীনগর, এই নামটি কার দেওয়া ছিল? জব চার্নক, সিরাজ উদ্দৌলা, আলীবর্দী খাঁ, ওয়ারেন হেস্টিংস। এই কলকাতার এই আগের নামটি কার দেওয়া ছিল? ওকে, কলকাতার এই আগের নামটি কার দেওয়া ছিল? নাম্বার 14 আসো। উত্তর এখানে কি পাবো? উত্তর হবে অপশন বি, সিরাজ উদ্দৌলা। ওকে, তাহলে আলীনগর নামটি দিয়েছেন হচ্ছে অপশন বিতে হবে, সিরাজ উদ্দৌলা নামটি দিয়েছিলেন। কলকাতা শহরে বেশ কিছু নিজস্ব ঔপনিবেশিক আভিজাত্যপূর্ণ ভবন বা স্থাপত্য উপস্থিতির জন্য কলকাতাকে 8 নামে ডাকি, তাকে বলা হচ্ছে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলে আখ্যায়িত করেছেন কে? রবার্ট ক্লাইভ। কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলে আখ্যা দিয়েছেন রবার্ট ক্লাইভ। ওকে, আর কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা কোথায় আছে? হুগলি নদীর তীরে হচ্ছে কলকাতা অবস্থিত। 1690 সালে জব চার্নক কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি এই 3টি গ্রাম নিয়ে কলকাতা নগরীটি পত্তন করেছিলেন। লর্ড হার্ডিঞ্জের আমলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। কলকাতা দিল্লিতে স্থানান্তরিত হয় হচ্ছে 1911 সালে জায়গীর রাজধানী। সেই সময় কে ছিলেন ভাইসরয়? লর্ড হার্ডিঞ্জ, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। অপরদিকে ডোমিনিক ল্যাপিয়ে নামক একজন ফরাসি লেখক কলকাতাকে সিটি অফ জয় বা আনন্দ নগরী বলে উল্লেখ করেছেন। তাহলে কলকাতাকে সিটি অফ জয় কে বলেছেন? ডমিনিক ল্যাপিয়ে, তার নাম হচ্ছে গিয়ে ডমিনিক ল্যাপিয়ে, ডমিনিক ল্যাপিয়ে, ডমিনিক ল্যাপিয়ে। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 15-এ। নাম্বার 15 আমরা কি পাচ্ছি? নাম্বার 15 একটা এই ধরনের কোশ্চেন দেওয়া আছে। ওকে, দেখো কোশ্চেনটা আনসার করতে পারো কিনা। ঠিক আছে, আমি দেখছি, একটা মিনিট। দেখো অঙ্কটি করে পেলাম, সম্ভব হচ্ছে কিনা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন 15 আমরা এখানে কি পাচ্ছি? কোশ্চেন 15 আমরা এই ধরনের পেয়ে গেলাম যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে বর্তমান আয়তন পূর্বের আয়তনের কত হবে? এই লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? আমরা ধরে নিই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ওর ব্যাসার্ধ ধরে নিই হচ্ছে আর উচ্চতা ধরছে হচ্ছে এইচ। তাহলে ওর আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে গিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা এবারে যদি আমার এখান থেকে তার ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার হচ্ছে
নতুন যে ব্যাসার্ধ কত হবে 2r, দ্বিগুণ করলাম তার স্কয়ার হবে, এইচটা হচ্ছে দ্বিগুণ করলাম হবে হচ্ছে 2h, এই তো আসবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার ওটা আসবে হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু 4r স্কয়ার ইন্টু হচ্ছে 2h, দ্যাট মিনস আসবে হচ্ছে 1/3 পাই r স্কয়ার h ইন্টু হচ্ছে 8, ঠিক না? এই 4 দুগুণ 8, অর্থাৎ এক্ষেত্রে আমার হচ্ছে ওর যা আগে আয়তন ছিল তার থেকে হচ্ছে 8 গুণ বাড়বে, ঠিক আছে? ফলে সেক্ষেত্রে ওর আয়তনটা হচ্ছে আগের তুলনায় 8 গুণ বাড়বে, ঠিক আছে? অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু যদি আমরা এখানে দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা আমরা দ্বিগুণ করে দেই, সেক্ষেত্রে ওর আয়তনটা হবে হচ্ছে আগের আয়তনের 8 গুণ। ক্লিয়ার? যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে আছে এই ধরনের, পরের প্রশ্ন আছে এই ধরনের যে যাইয়ে নেক্সট কোশ্চেনে, নেক্সট আছে এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে যে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ফৈজাবাদের কোন নেতা ডঙ্কা শাহ হিসাবে পরিচিত ছিল? 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় কোন ফৈজাবাদের কোন নেতা ডঙ্কা শাহ নামে পরিচিত ছিল? ওকে, অপশন কি বলছে? আহমাদুল্লাহ শাহ, মোহাম্মদ আলী শাহ, মীর নিসার আলী, হাজি মোহাম্মদ। উত্তরটা হবে হচ্ছে অপশন এ, আহমাদুল্লাহ শাহ, আহমাদুল্লাহ শাহ। ওকে, উত্তর হবে অপশন এ। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম বিদ্রোহ ছিল হচ্ছে এই সিপাহী বিদ্রোহ, যেটি 1857 সালে 10ই মে, যেটি হচ্ছে 1857 সালের 10th মে, 1857 সালের 10ই মে মিরাটে, এটি মিরাটে হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্রোহ হিসাবে ঘোষণা করা হয়। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার হচ্ছে 17 আমরা এখানে কি পাচ্ছি? 17 আছে গোল গম্বুজটি কোথায় অবস্থিত? এ বলছে কেরালা, বি বলছে উত্তরপ্রদেশ, সি বলছে কর্ণাটক, আর ডি বলছে আসাম। গোল গম্বুজটি কোথায় আছে? গোল গম্বুজটি আছে হচ্ছে গিয়ে আমাদের কর্ণাটকে আছে। উত্তর হবে গিয়ে অপশন সি, গোল গম্বুজটি আছে হচ্ছে গিয়ে কর্ণাটকে। ওকে, বিখ্যাত গোল গম্বুজ আছে ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের বিজাপুর শহরে। শহরের নাম হচ্ছে কি বিজাপুর। বিজাপুর শহরে আছে গিয়ে গোল গম্বুজটি। আর এটি হচ্ছে একটি বড় সমাধি, আসলে একটি বৃহত্তর সমাধি। এখানে মোহাম্মদ আদিল শাহ তার মৃত্যুর পর তার মৃতদেহ সমাধিস্থ করার জন্য এই গম্বুজটি নির্মাণ করা হয়। তো এখানে কার সমাধি আছে? মোহাম্মদ আদিল শাহের সমাধি আছে, ঠিক আছে? এখানে আছে মোহাম্মদ আদিল শাহের সমাধি। যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি? পরবর্তী প্রশ্ন এখানে আছে হচ্ছে এমনটা, যদি a মাইনাস b ইকুয়াল টু 1 হয় তবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab এর মান কি হবে? দেখো এখানে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 1, এখানে কি দেওয়া আছে? যে সিম্পল দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমরা করবো কেমন দেবো? আমরা এখানে কিউব লাগিয়ে দেবো, ঠিক আছে? এবার a মাইনাস b হোল কিউবের সূত্র কি? আমরা প্রত্যেকেই জানি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু কি আসবে? 1 আসবে। এবার আমার এখানে আছে হচ্ছে a কিউব মাইনাস b এখান থেকে গেল, মাইনাস 3 এখানে আমার থেকে যাচ্ছে। এবং অঙ্কে কি দেওয়া আছে? যে a মাইনাস b এখানে এখানে 1 দেওয়া এখানে অবশ্য আছে আগে থেকে। দ্যাট মিনস এত ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমার এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 1। ওকে, উত্তর হবে অপশন বি 1। এটা একেবারে সিম্পল অঙ্ক, কিছুর মধ্যে নেই, ঠিক আছে? দেখো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে? নাম্বার আছে 19 এখানে কি আছে? এই ধরনের একটি অঙ্ক এখানে দেওয়া আছে, সরল অঙ্ক। সরল অঙ্কটা এমন এখানে দেওয়া আছে যে সমাধান করো a ভাগ দেওয়া আছে, এটা a ভাগ ভাগই আছে a ভাগ 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1 ভাগ 1 আমার আসলে দেওয়া যা আছে হলো। এটা আমরা সিম্পল সমাধান করে ফেলি আস্তে আস্তে। আচ্ছা, এখানে 1 ভাগ আছে, থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাগ আছে, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাগ দেওয়া আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস। এবারে 1 ভাগ 2 কে আমরা লিখবো কি 1/2, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকছে 1 ভাগ 1 প্লাস 1 থাকছে, ভাগ থাকছে, সেকেন্ড ব্র্যাকেট থাকছে 1 প্লাস 1 ভাগ থাকছে। এবার 1 প্লাস 1/2 দ্যাট মিনস 3/2 সেকেন্ড ব্র্যাকেট থাকছে 1 ভাগ, এটা হচ্ছে 1 প্লাস 1 ভাগ থাকছে, সেকেন্ড ব্র্যাকেট থাকছে। এখানে একটা আমরা আগে লিখবো, ভাগটা হবে আগে হবে, ঠিক আছে? তাহলে 1 গুণ জাস্ট উল্টে যাবে, যা বলছে 2/2
3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা আসলো। তো এখান থেকে আমরা করবো কি, আসবো হচ্ছে কি 1 ভাগ, এটা থার্ড ব্র্যাকেট করে দাও, 1 + 1 ভাগ থাকছে, সেকেন্ড ব্র্যাকেট থাকলো এটা। এবার 1 + 2/3 অর্থাৎ এখানে হয় 3, 3 থেকে 3 দিয়ে হচ্ছে 5, মানে 5/3 ব্র্যাকেটটা থাকলো একটা দেওয়া। অর্থাৎ এখানে তাহলে কি আসবে, 1 ভাগ আসবে, তারপর এখানে 1 প্লাস, আচ্ছা 1 ভাগটা আমরা উল্টে দেবো, যাবে হচ্ছে 3/5 থার্ড ব্র্যাকেট, তারপর 1 ভাগ, এটা তাহলে আসবে কত, নিচে হবে কি 5, 5 আগে 5 + 3 8/5, উল্টে দিলে হবে 1 × 5/8, উত্তর হচ্ছে কি 5/8 উত্তর হবে, উত্তর হচ্ছে 5/8, অপশন সি 5/8। ঠিক আছে, নাম্বার উত্তর হচ্ছে 5/8। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 20। নাম্বার 20 আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 20 এখানে দেওয়া আছে এমনটা যে নিম্নলিখিত কোন ঘটনাটি প্রাচীনতম, পুনা চুক্তি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নাকি বলছে হচ্ছে অসহযোগ আন্দোলন, নাকি বলছে ভারত ছাড়ো আন্দোলন, এর মধ্যে প্রাচীন হবে হচ্ছে কোনটা। ঠিক আছে, এর ভেতরে সবচেয়ে প্রাচীনটা হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে, উত্তর অপশন বি। এটি ঘটেছিল কোন সময়, 1919 সালের 13 এপ্রিল, 1919 সালে এটি ঘটলো। ডেট ছিল কত, 13 এপ্রিল। ওকে, 1919-এর 13 এপ্রিল এটি হচ্ছে ঘটেছিল। কোথায় ছিল এটি, এটি ছিল হচ্ছে অমৃতসরে, অমৃতসর। আচ্ছা, কোন রাজ্য, পাঞ্জাব রাজ্য। ওকে, পাঞ্জাবের অমৃতসর এটি ঘটেছিল। আর এই ঘটনা তদন্ত করার জন্য কোন কমিশন নিয়োগ করা হয়, তার নাম হচ্ছে গিয়ে হান্টার কমিশন, হান্টার কমিশন। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন এখানে আমরা কি পাচ্ছি, নাম্বার 21 দেওয়া আছে। 21 এখানে কি আছে, 21 আছে একটি আয়ত ঘনাকার লোহার স্টোরেজ স্পেসের বাহ্যিক দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে 4, 3.6 ও 1.5 মিটার। এটি শীর্ষের দিকে খোলা আছে, তাহলে প্রতি মিটার স্কয়ার ₹55 হারে এর বাইরের পেন্টিং করার খরচ কত হবে তা নির্ণয় করতে হবে। এই তো আছে, তাহলে একটা পাশ কিন্তু খোলা আছে। দেখো, তো যদি আমরা ধরে নিই এই ধরনের একটি হচ্ছে তার স্টোরেজ অ্যামাউন্ট আর দেওয়া আছে। ওকে, এই ধরনের স্টোরেজ যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমার 4 মিটার, প্রস্থটা হচ্ছে দেওয়া আছে গিয়ে 3.6 মিটার, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার। এক পাশটা আমরা উপরটা রং করার দরকার নেই, ওটা হচ্ছে ওপেন আছে। তাহলে ওটা বাদ দিয়ে বাকি আমরা কি পাচ্ছি, আমরা পাবো এই পাশটা আর এই পাশটা, যার হচ্ছে গিয়ে উচ্চতা হচ্ছে 1.5 আর হচ্ছে প্রস্থ 3.6, আমরা এই 3.6 × 1.5 পাবো হচ্ছে দুখানা পাবো। ঠিক আছে, এর সঙ্গে আমরা কি পাবো, এই পাশটা আর তার অপোজিট সাইডটা, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4 আর পাবো হাইটটা হচ্ছে 1.5, তখন আমরা এখানে 4 × 1.5 পাবো, এমন পাবো হচ্ছে দুখানা ক্ষেত্রফল। ঠিক আছে, × 2 আর পাবো হচ্ছে একটা পাবো হচ্ছে এই উপরের ধরুন এই তলটা আছে হচ্ছে নিচ দিকে পাবো একটা, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4, প্রস্থ হচ্ছে 3.6, এক পাবো হচ্ছে কি 4 × 3.6, এই হচ্ছে আমার মোট ক্ষেত্রফল। ঠিক আছে, এক পাশ ছাড়লে পরে এটা আমার গুণ করে নাও। তো 2 × এবার এই যে এইটা আমরা গুণ করে নেবো, গুণ করে নিচে পত্র করে দেখবো, আমি অলরেডি যেহেতু করে নিয়ে আসি আর কি, এটা করে নিয়ে দেখবো এটা আসবে হচ্ছে কি 37.2 মিটার, 37.2 বর্গমিটার আসবে হচ্ছে এর ক্ষেত্রফলটা আসবে। এবারে এর ক্ষেত্রফলটা এখানে এসে গেল, এর হচ্ছে প্রতি বর্গমিটার খরচ হচ্ছে গিয়ে 55, তাহলে একজন মোট খরচ কত হবে, তাহলে অবশ্যই আমরা 37.2 কে আমরা গুণ করে দেবো হচ্ছে 55 টাকা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমার মোট খরচটা এখানে এসে পড়বে। তাহলে 7.2 কে 55 দেবে গুণ করে দেখবে, এর ফিগারটা আসবে হচ্ছে কি 2046, আসবে হচ্ছে 2046, আনসার হবে অপশন বি 2046। ঠিক আছে, 21 নম্বর হয়ে গেল। এবং আমরা নেক্সট কোশ্চেন যাবো আমরা নাম্বার 22। আমরা এখানে কি পাচ্ছি, 22-তে আছে এই ধরনের একটি কোশ্চেন আছে, নিম্নোক্ত কোন পর্বতমালা ভারতের একটি মাত্র রাজ্যে বিস্তৃত, অজন্তা, আরাবল্লী, সাতপুরা, সহ্যাদ্রি, এর মধ্যে কোন পর্বতটি একটি মাত্র রাজ্যে আছে। ওকে, এর মধ্যে একমাত্র অজন্তা পর্বতমালাটি হচ্ছে একটা মাত্র রাজ্যে আছে, উত্তর অপশন এ অজন্তা। ঠিক আছে, অজন্তা পর্বত শ্রেণীটি আছে হচ্ছে একমাত্র মহারাষ্ট্রের ভেতরে আছে, মহারাষ্ট্রে আছে অজন্তা পর্বত শ্রেণীটি একমাত্র মহারাষ্ট্র রাজ্যের মধ্যেই বিস্তৃত। এটি আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে আছে, কোথায় আছে, ঔরঙ্গাবাদ জেলাতে আছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে এটি আছে হচ্ছে এই অজন্তা পর্বত মালাটি। ওকে, আচ্ছা যাবো কি আমরা পরবর্তী প্রশ্নে। এবং শুধু এটাই নয়, এটা হচ্ছে কি ভারতের একটি মাত্র রাজ্যের মতো একটি আছে এই ধরনের, যেটা হচ্ছে অজন্তা।
অন্য ভারত আর কোন রাজ্যে এমন ধরনের কোনো পর্বত নেই যেটি এক রাজ্যের মধ্যে বিস্তৃত। আচ্ছা, যাবো আমরা পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, পরেরটা এখানে আছে হচ্ছে গিয়ে ওনার দিকে ইঙ্গিত করে স্বরূপ হচ্ছে বলছে, তাহলে কে বলছে? বলছে হচ্ছে কি স্বরূপ। স্বরূপ হচ্ছে তাকিয়ে বলছে কার দিকে? মোনার দিকে। ওকে, তো মোনার দিকে তাকিয়ে স্বরূপ এখানে কি বলছে? মোনার দিকে তাকিয়ে স্বরূপ এখানে বলছে যে ও আমার ঠাকুরদার একমাত্র সন্তানের মেয়ে। তাহলে এ হচ্ছে গিয়ে ওর ঠাকুরদা আছে এখানে, ওর যে ঠাকুরদা আছে, ঠাকুরদার একমাত্র সন্তান যে আছে এখানে একজন, তার মেয়ে হচ্ছে এ। অবশ্যই এটা হচ্ছে গিয়ে ওর হচ্ছে বাবা। ঠিক আছে, স্বরূপের ঠাকুরদার একমাত্র সন্তানের মেয়ে হচ্ছে ইনি, অর্থাৎ স্বরূপ আর হচ্ছে মোনা হচ্ছে একেবারে ভাই বোন। এরা হচ্ছে আসলে ভাই বোন। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে মোনা স্বরূপের সাথে কেমন সম্পর্ক? মোনা হচ্ছে গিয়ে হয় এখানে বোন হয়, অপশন হবে সি। এখানে উত্তর হবে অপশন সি। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে 24-এ আমরা এখানে কি পাবো? যাই গিয়ে 24 নম্বরে। 24-এ আমার এই ধরনের এখানে কোশ্চেন দেওয়া আছে এমনটা, 24-এ আছে এমনটা যে প্রদত্ত কাগজের শীট থেকে গঠিত বাক্সের অনুরূপ বাক্সটি চয়ন করতে হবে। তো এমন একটা শীট এখানে দেওয়া আছে, এই শীট থেকে কি ধরনের বাক্স এখানে তৈরি হবে, এই শীট থেকে কোন ধরনের বাক্স হচ্ছে তৈরি হবে। ওকে, দেখো এটা চলে যাবে ওপাশে, চলে যাবে এপাশে, জিরো এই যে মাঝখানে এই চিহ্ন দেওয়া আছে, ফলে এর সঙ্গে কিন্তু আমার ওপরটা থাকবে যে ফ্রেশ সিম্বল থাকবে, ডান দিকেও ফ্রেশ থাকবে, বা দিকেও ফ্রেশ থাকবে, হওয়ার চান্স হচ্ছে আমার অবশ্যই অপশন ডি এরটা যাবে হচ্ছে অপশন ডি। আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমার পয়েন্টটা 25 এখানে আমরা কি পাচ্ছি? 25 এখানে আছে যে পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম হিমবাহ এখানে কোনটি হবে? ল্যাম্বার্ট, হুবার্ট, সিয়াচেন, পেরিটো। এর মধ্যে কোনটি হচ্ছে বৃহত্তম হিমবাহ? পৃথিবীর বৃহত্তম হিমবাহের মধ্যে কোনটি হবে? উত্তর হবে হচ্ছে অপশন এ ল্যাম্বার্ট। ল্যাম্বার্টটা হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম হিমবাহ। ঠিক আছে, ল্যাম্বার্ট গ্লেসিয়ার হলো পূর্ব আন্টার্কটিকার, কোথায় আছে এটি? এটি আছে হচ্ছে গিয়ে পূর্ব আন্টার্কটিকা, পূর্ব আন্টার্কটিকাতে আছে এটি, পূর্ব আন্টার্কটিকাতে আছে হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহটি। প্রায় 80 কিমি হচ্ছে এটির লম্বা, লম্বা হচ্ছে 80 কিমি, প্রায় 80 কিমি চওড়া, 80 কিমির মধ্যে চওড়া, আর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 400 কিমি, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 400 কিমি, 80 কিমি চওড়া, 400 কিমি লম্বা, এবং প্রায় 2500 মিটার গভীরে এটি বৃহত্তম হিমবাহ। তো 26 এখানে কি আছে? 26 আছে এই ধরনের একটি কোশ্চেন এখানে দেওয়া আছে যে 3/4 ভগ্নাংশটির লব এবং হরের সঙ্গে কত যোগ করলে ভগ্নাংশটি 11/12 হবে। একেবারে সহজ অঙ্ক, কিছু নেই, তাও আমরা এখানে করতে হবে, প্র্যাকটিস করলে পরে মস্তিষ্ক ভালো থাকে। এখানে আছে হচ্ছে 3/4 আছে, ধরি আমরা লব ও হরের সঙ্গে x যোগ করলে পরে সে ভগ্নাংশের ভ্যালু হবে হচ্ছে 11/12 হবে। আমরা এটা করতে পারি। ঠিক আছে, তো এখানে করবো কি, 3 হচ্ছে গিয়ে 36 প্লাস হচ্ছে গিয়ে 12x ইকুয়াল টু আসছে হচ্ছে গিয়ে 4×11 44 প্লাস হচ্ছে 11x, এটা আমরা পেয়ে গেলাম। থাকছে এখানে 12x 11x করলে হবে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 44 মাইনাস 36 মানে হচ্ছে গিয়ে 8, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে কি 8। তাহলে আমরা অবশ্যই বলেছি আমরা 8 যোগ করলে পরে আমাদের এর ভ্যালু আসবে 11/12। ওকে, উত্তরটা হচ্ছে কি 8 যোগ করতে হবে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? 27 আমরা এখানে কি আছে দেখে নিই। 27 আছে এই ধরনের কোশ্চেন আছে। 27টা আছে হচ্ছে গিয়ে 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং x প্লাস 6y প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণ দুটি একেবারে সমান্তরাল হবে, যদি হয় তাহলে এর মানটা কি হবে? দেখো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণগুলোকে আমরা আনবো হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এই আকারে হচ্ছে আনবো। ঠিক আছে, একেও আমরা আনবো, এবং সেখান থেকে আমাদের যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমার m এর ভ্যালু হচ্ছে সেম হবে। ওকে, এমটা হচ্ছে কি ওই যে সরলরেখার যে অ্যাঙ্গেল থাকে আর কি, যে কত ডিগ্রি স্লোপটা হচ্ছে কি ওই m। ঠিক আছে, অর্থাৎ স্লোপটা সেম হলে পরে হবে সমান্তরাল। তাহলে প্রথম যে আমার ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, সেই ইকুয়েশনটা এখানে কি আছে? ইকুয়েশনটা আছে হচ্ছে এমন 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু এখানে 0 দেওয়া আছে। তাহলে পরে এখানে অবশ্যই পাবো কি 3y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 মাইনাস 2x, বা y ইকুয়াল টু পাবো হচ্ছে গিয়ে মাইনাস 2/3 ইন্টু x মানে mx। ঠিক আছে, আর প্লাস পাবো হচ্ছে 4/3, মানে 3 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, অর্থাৎ এই সমীকরণে y ইকুয়াল টু আসছে হচ্ছে গিয়ে মাইনাস 2/3x
প্লাস 4/3, যেখানে m এর ভ্যালু হচ্ছে গিয়ে আসলে -2/3। ঠিক আছে, একটা হলো। এবার সেকেন্ড এখানে কি আছে, সেকেন্ডটা আছে হচ্ছে গিয়ে যে ax প্লাস 6y প্লাস 5 = 0। আমরা কি করব, আমরা হচ্ছে y কে এক জায়গাতে আমরা নিয়ে আসবো। ওকে, আমরা এক্ষেত্রে হচ্ছে y কে আমরা এক জায়গাতে এখানে নিয়ে আসবো। y কে এক জায়গায় নিয়ে আসলে পরে কি হবে, y কে এক জায়গায় নিয়ে আসলে পরে আমার দাঁড়াবে হচ্ছে এমনটা যে আসবে হচ্ছে কি তোমার 6y = আসবে হচ্ছে কি সরি -ax - 5 করতে পারি, বা y = আসবে হচ্ছে কি -a/6x - 5/6, যেখানে আমার m এর ভ্যালু হচ্ছে কি -a/6। ঠিক আছে, এবার x এর সহগটা সমান m। তো এই দুখানা সমীকরণে যদি আমার এই x এর সহগটা মানে m এর ভ্যালু সমান হয়, তাহলে ওরা হবে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, অবশ্যই হচ্ছে গিয়ে -a/6 = হচ্ছে গিয়ে -2/3, মাইনাস মাইনাস উঠিয়ে দাও, তাহলে 3 দুগুণে 6 করে দাও, দ্যাট মিন্স a = আসবে 2 দুগুণে 4। ওকে, তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে হবে 4। ঠিক আছে, তাহলে এই দুখানা সরল রেখার ভেতরে যদি আমার এর ভ্যালু এখানে 4 হয়, তাহলে ওরা পরস্পর হবে সমান্তরাল। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, পরের প্রশ্নে এখানে দেওয়া আছে এমনটা যে উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর দৈর্ঘ্য কত কিলোমিটার? জিকে 1365, 1465, 1265, 1565, কোনটা উত্তর আসবে? গোদাবরীর দৈর্ঘ্যটা হবে হচ্ছে 1465। ওকে, অপশন বি হবে উত্তরটি 1465 কিলোমিটার। ওকে, ভারতের উপদ্বীপীয় অঞ্চলে বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী, যার দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। এই নদীটি উৎপন্ন হলো কোথা থেকে? নাসিকের ত্রম্বক থেকে। কোথা থেকে উৎপন্ন হলো? নাসিকের ত্রম্বক থেকে। নাসিকের ত্রম্বক, ঠিক আছে, নাসিকের ত্রম্বক থেকে। এটি পশ্চিম ঘাট থেকে ভারতের পূর্ব ঘাট পর্যন্ত প্রবাহিত হয়। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নে নাম্বার 29-এ। 29 আমরা এখানে কি পাচ্ছি, 29 আছে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে হোম টাস্ক, এটা আমি এখানে বসে বসে গুনে গুনে সমান করতে পারবো না, এটা হচ্ছে কি হোম টাস্ক হিসেবে থাকবে। তবে আনসারটা অবশ্যই বলে দেবো, তোমার বাড়িতে এগুলো নাম্বারিংটা দেবে, ABCDEFGH করে করে নাম্বারটা দিয়ে দিয়ে গুনে গুনে দেখবে এখানে কতগুলো ত্রিভুজ আসছে। আনসারটা হবে হচ্ছে অবশ্যই অপশন বি 18টা। এখানে ত্রিভুজ থাকবে হচ্ছে 18টা। যদি চাও তোমরা দেখতে, বাড়িতে অবশ্যই এক খাতা পেন নিয়ে এগুলো বের করে দেখতে পারো। ঠিক আছে, তারপর পরের প্রশ্নে আমরা যাবো কি নাম্বার হচ্ছে 30-এ। 30 এখানে কি প্রশ্ন আছে, নাম্বার 30 আছে এই ধরনের কোশ্চেন, যেখানে আছে কোন ভাষায় ওয়াটারকে বলা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাককে বলা হচ্ছে ট্রি, ট্রিকে বলা হচ্ছে ব্লু, ব্লুকে বলা হচ্ছে রেন, রেনকে বলা হচ্ছে পিঙ্ক, পিঙ্ককে বলা হচ্ছে ফিশ। তবে কালার অফ স্কাই এই ভাষায় কি হবে? দেখো এমনিতে আমরা দেখবো লাস্ট থেকে দেখবো আমরা কালার অফ স্কাই, স্কাই রং কি হয়? অবশ্যই নীল হয়, দ্যাট মিনস ব্লু হয়। এই ভাষাতে হচ্ছে ব্লুকে কি বলছে? বলছে হচ্ছে রেন বলছে, তাহলে উত্তর হবে হচ্ছে অবশ্যই অপশন সি, রেন বলবো। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31-এ। সরি 31 এখানে আমরা কি পাচ্ছি, 31 এখানে কোশ্চেনটি আছে যে নিম্নলিখিত কোন স্থানে প্রধানত ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? কোন স্থানে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? কর্ণাটক, কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ। উত্তর হবে অপশন এ কর্ণাটক। ওকে, এখানে ল্যাটেরাইট মাটির উত্তর হচ্ছে অপশন এ কর্ণাটকে পাওয়া হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট হচ্ছে লোহা আর হচ্ছে অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ। এই ধরনের মাটিগুলো হচ্ছে গিয়ে থাকে হচ্ছে প্রচুর লোহা আর হচ্ছে থাকে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে থাকে এগুলোতে সমৃদ্ধ। সাধারণত উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই মাটিগুলো গঠিত হয় বলে মনে করা হয়। এটি আছে কোথায় কোথায়? এটি আছে আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র, দক্ষিণাঞ্চল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, কেরালা এবং আসামের কিছু অংশে এই ধরনের মাটিগুলো পাওয়া যায়। যেমন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার 32। 32 এখানে কি আছে? 32-তে আছে এই ধরনের প্রশ্ন আছে যে এখানে আছে যে একজন ব্যক্তি বার্ষিক দেয় 25% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ₹20,000 ধার নেয়। প্রতি বছর শেষে তিনি আংশিক অর্থ প্রদান হিসেবে ₹2500 তিনি শোধ করে দেন। এইরকম করলে পরে 2 কিস্তি দেওয়ার পরে তার কত টাকা আরো ধার থাকবে? দেখো, তার সে ধার নিচ্ছে হচ্ছে কি 20,000 ফার্স্ট দিন ধার তিনি নিলেন, তাহলে 1 বছর পর তার সুদ হবে ওখানে কত টাকা? 1 বছর পর তার ওখানে সুদ হবে হচ্ছে 20,000 টাকার, অবশ্যই 25% হবে তার সুদ। এটা খালি হচ্ছে সুদ হবে। তাহলে কত হবে? 4 × 25 = 100, 4 × 5 = 20। দ্যাট মিনস এখানে সুদটা আসছে হচ্ছে কি 5,000 টাকা। অর্থাৎ তার 1 বছর পরে তার সুদটা হচ্ছে কি 5,000 টাকা। ফলে এই সময় তার ধার থাকবে কত টাকা? তখন ধারটা হলো কত টাকা? সে ধার নিয়েছিল হচ্ছে 20,000 টাকা ধার ওখানে নিয়েছিল, আবার সুদ জমলো হচ্ছে আরো 5,000 টাকা, এবং তিনি শোধ মাত্র করছেন কত টাকা? 2,500 টাকা তিনি শোধ করে দিচ্ছেন। অর্থাৎ তিনি হচ্ছে 25,000 এর ভেতরে তিনি শোধ করেছেন 2,500 টাকা। অর্থাৎ তার এখানে ধার থেকে যাচ্ছে হচ্ছে 22,500 টাকা ধার এখানে থেকে যাচ্ছে, এখন এত টাকা ধার থাকলো। এটা হলো 1 বছরের ব্যাপারটা। তো এবার সেকেন্ড ইয়ারে
কি হবে, সেকেন্ড ইয়ারে আবার তার এখানে 22,500 টাকা হচ্ছে গিয়ে তার এখানে ধার থেকে গেল, সঙ্গে ইন্টারেস্ট জমবে আর কত টাকা, 22,500 টাকা হচ্ছে আবার 25% আবার তার ইন্টারেস্ট হবে। এটা তুমি কাটাকাটি করে যোগ ফোগ করে যদি দেখো, আসবে হচ্ছে 565, এটা আসবে হচ্ছে কি 5,625 টাকা আসবে। তো 22,500 প্লাস 5,625, মোট তার তখন তার ধারটা দাঁড়াবে হচ্ছে 28,125 টাকা। এটা তার মোট ধার দাঁড়ালো। এবং তিনি তখন আবার কত টাকা, সেই 2,500 টাকা তিনি আবার এখান থেকে 28,125 তিনি হচ্ছে 2,500 টাকা আবার শোধ করে দিলেন। তার ধারটা কত টাকা থাকবে হচ্ছে 25,625। বিয়োগ করে দেখবে এইটা অ্যামাউন্টটা আসবে। ঠিক আছে, আর হচ্ছে 25,625, আনসার হবে 25,625, অপশন সি। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা পড়লাম কি, দুবার আমরা প্রতিটা ইয়ারে আলাদা করে দেখলাম তার সুদ হচ্ছে কত টাকা আর সে দিচ্ছে কত টাকা, থাকছে কত টাকা, তারপর আবার দেখবো সুদ কত টাকা, দিচ্ছে কত, থাকছে কত, ব্যাস আমরা শেষ। ওকে, এবং আমরা পরের কোশ্চেন নাম্বার 33 তে। 33 এখানে আমরা কি পাচ্ছি, 33 তে আছে আমার এই ধরনের কোশ্চেন, যেখানে আমার বলছে যে নিম্নলিখিত কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত, নেভেলি, জাদুগুড়া, রানীগঞ্জ আর কোরবা, এর মধ্যে কোন স্থানটি হচ্ছে ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। 33 অবশ্যই উত্তরটা হচ্ছে জাদুগুড়া। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন বি, জাদুগুড়া হচ্ছে গিয়ে ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। এটি কোথায় আছে, এইটি আসে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে আছে, এটি আছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে আছে। ঠিক আছে, এটি আছে গিয়ে ঝাড়খণ্ড রাজ্যে আছে। এটি ছিল ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, এখান থেকে 1967 সাল থেকে ইউরেনিয়াম উত্তোলন করা হয়। এটি হচ্ছে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, এটা একটা প্রশ্ন। এটি হচ্ছে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি হচ্ছে এই জাদুগুড়া। ঠিক আছে, অবশ্যই প্রথম ইউরেনিয়াম খনি, এখান থেকে হচ্ছে 1967 থেকে উত্তোলন হয় ইউরেনিয়াম। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 34-এ আমরা এখানে কি পাচ্ছি, 34-এ আছে আমার এই ধরনের কোশ্চেন আছে যে ঝড়ে একটি নারকেল গাছের উপরিভাগ ভেঙে 45 মিটার দূরে মাটি স্পর্শ করে ফোম উৎপন্ন করে, গাছের উচ্চতা কত ছিল। ধরলাম আমরা গাছ ছিল আমার এই ধরনের, গাছটা কোনো জায়গা থেকে ভাঙলো, এমন জায়গা থেকে ভেঙে গেছে, ভেঙে এখানে এসে মাটিতে পড়লো, এবং এখানে উৎপন্ন হলো অ্যাঙ্গেলটা সেটি হচ্ছে গিয়ে কত কোণ, হ্যাঁ দেওয়া নেই, এখানে কোণটা এখানে দেওয়া ছিল, কোণের ভ্যালু এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে প্রশ্নটা এখানে স্পষ্ট করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে 30 ডিগ্রি উৎপন্ন করে কোণ, আর স্পর্শ করছে কত দূরে, 45 মিটার দূরে স্পর্শ করছে। ওকে, এটা হচ্ছে 45 মিটার। তার নাম দিয়ে দিই, উপরে নাম দিয়ে এখানে এ বি সি ডি, আমাকে কি বের করতে হবে, মোট উচ্চতা, অর্থাৎ আমাকে এখানে এসি ইকুয়াল টু কি হবে, এটা আমাকে এখানে বের করতে হবে। এসি ইকুয়াল টু আমার এখানে কি আছে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এসি ইকুয়াল টু, এবারে একটা মিনিট, আচ্ছা এবারে এবারে তাহলে আমরা কি পেলাম, আমাদের প্রথমে কি বের করতে হবে, এখানে এটি দেওয়া আছে 45 মিটার দেওয়া আছে, তাহলে এই কোণে দেওয়া আছে 30 ডিগ্রি, দেখে নিই আমার এইটুকুটা এখানে কত মিটার হয়, এইটুকুটা, অর্থাৎ আমার এখানে ভূমি দেওয়া আছে, আমি লম্ব আনবো। ওকে, ভূমি দেওয়া আছে, লম্ব আনবো, লম্বটা কি, লম্ব ভূমি মানে ট্যান। ওকে, তাহলে ট্যান 30 ইকুয়াল আমার এখানে কি বেরোবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি আমার এখানে বিসি, ভূমি হচ্ছে গিয়ে 45, ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3 ইকুয়াল হচ্ছে গিয়ে বিসি বাই 45, তাহলে আমার বিসি ইকুয়াল টু কি আসবে, বিসি ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে 45/√3, আমরা বলেছি আমরা এখানে √3 দিয়ে গুণ করে দেই, তাহলে কি আসবে 3/45, মানে হচ্ছে কি আসবে 15√3। ঠিক আছে, তাহলে আমরা বিসি আসলে হচ্ছে কি 15√3 আসলো। এবার বের হচ্ছে কি আমরা এবিটা, দেখো এবিটাই তো ভেঙে এসছে আমার এখানটাতে, মানে বিডিতে, মানে হচ্ছে এবি ইকুয়াল টু হচ্ছে কি আমার এখানে বিডি, ঠিক না, এবি ইকুয়াল হচ্ছে কি আমার এখানে বিডি, তাহলে আমরা দেখবো বিডি ইকুয়াল কি হয়, বিডি হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি, এটা আমরা হচ্ছে cos দিয়ে করতে পারি, ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আমরা করতে পারি হচ্ছে আমরা এটা হচ্ছে cos থিটা দিয়ে আমরা এটা করতে পারি। ওকে, ভূমি বাই হচ্ছে অতিভুজ, বিসি বাই হচ্ছে, তো ভূমি অতিভুজটা আমরা এখানে করতে পারি, তো আমার এখানে ভূমিটা কি, ভূমি হচ্ছে আমার এখানে সিডি বাই অতিভুজটা হচ্ছে কি আমার এখানে বিডি ইকুয়াল হচ্ছে cos 30
এখানে cos 30 ভ্যালু কি হয়, সিডি গেলে আমার এখানে দেওয়া আছে, সিডি হচ্ছে কি আমার এখানে 45, ভূমি বা অতিভুজ হচ্ছে বিডি, ইকুয়াল cos 30 হচ্ছে গিয়ে √3/2, অর্থাৎ আমার এখানে আসলে হচ্ছে গিয়ে বিডি ইকুয়াল টু আসবে কত 90 বাই হচ্ছে √3, ওপর নিচে এখানে আমরা √3 এখানে গুণ করে নেবো, 30 এর নাম্বার 30√3 আসবে। ওকে, এটা আসলে হচ্ছে 30√3, তাহলে এইটা আসলে অতিভুজটা আসলে হচ্ছে গিয়ে আমার 30√3 আসলে এখানে, ঠিক তো? তাহলে আমার এই যে এসটা এখানটা দেন, তাহলে এটা হবে কি 30√3, অর্থাৎ সব মিলে হচ্ছে আমার 15 দিয়ে হচ্ছে 45√3, উত্তর হচ্ছে গিয়ে 45√3, 45√3। ক্লিয়ার? উত্তর হচ্ছে কি অপশন ডি 45√3। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 35 এ 35 আমরা এখানে কি পাচ্ছি, 35 আছে এই ধরনের কোশ্চেন আছে, ব্যাংকিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত ইডিডি এর পূর্ণরূপটা কি হবে? ইডিডি এর সম্পূর্ণ নাম কি? এতে বলছে এনহ্যান্সড ডিপোজিট ডিলিজেন্স, বলছে এক্সটেন্ডেড ডিউ ডিলিজেন্স, বা বলছে এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স, আর বলছে এক্সটেন্ডেড ডিপোজিট ডিলিজেন্স। কোনটা হবে? উত্তর হবে হচ্ছে এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স, অপশন সি, এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স। উত্তর হবে অপশন সি, এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স। ওকে, এবার আমরা পরের প্রশ্নে, ইডিডি সম্পূর্ণ নামটা হচ্ছে কি এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স। ওকে, ইডিডি হলো গ্রাহকের পরিচয় যাচাই করার জন্য ডেটা এবং তথ্য সংগ্রহ করার একটি কেওয়াইসি প্রক্রিয়া। এবং পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? পরের প্রশ্নে আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা যে যদি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টিওপি লেখা হয় OQNPSU হিসাবে, র্যাটকে লেখা হয় SUZBQS, তাহলে পরে GUN কে আমরা কি লিখবো? ঠিক আছে, দেখো এখানে টিওপি কে লিখছে, এই যে TOP কে হচ্ছে কি লিখছে OQNPSU লিখছে। অর্থাৎ এই যে লেখার ভাবটা দেখো খুব এটা শক্ত আর কি, এটা শক্ত এই জন্যই ধরা খুব শক্ত। এই যে দেখো পি এর থেকে পি ঠিক হচ্ছে এটি মাঝখানে একটা OPQ না, আর দেখো ও হচ্ছে ঠিক আবার এদের মাঝখানে একটা NOP MNOP, তাই না? টি দেখো আর এদের মাঝখানে একটা STU, তাই না? অর্থাৎ এই যে TOP ব্যাপারটা হচ্ছে ঘুরিয়ে দিয়ে ওদের দুটো অক্ষর এখানে লেখা আছে। ঠিক আছে, বাট সেম ভাবে আমরা এখানে বলবো কি যেখানে GUN যখন আমরা এখানে লিখবো, GUN যখন আমরা লিখবো, তাহলে এন থেকে আমরা এখানে করবো কি MNO, তাহলে হচ্ছে MO, ঠিক তো? আবার ইউ থেকে আমরা এখানে করবো কি দুখানে লিখবো STUV, এখানে TUV, মানে টি আর ভি লিখবো, দুটো হচ্ছে মাঝখানে আছে ওখানে। ঠিক আছে, আর এখানে আমরা জি থেকে এখানে করবো কি, জি থেকে আবার যাবো এখানে কোনটা আসবো, ঠিক আগে পরেরটা ABCDEFGH, অর্থাৎ FGH FRH হলো, কি হবে MOTVFH। উত্তর হবে হচ্ছে অপশন সি এরটা MOTVFH। এগুলো হচ্ছে কিন্তু এটা খুব শক্ত ছিল। ওকে, এবার আমরা পরের প্রশ্নটাতে আমরা যাবো কি 36 এ 36 এখানে কি পাচ্ছি? 36 এখানে দেওয়া আছে এমনটা যে পঙ্কজ উত্তর দিকে 10 মিটার বর্গাস, আমরা কি জানি যে কোনো ডিরেকশনের হচ্ছে ওপরটা হচ্ছে এখানে নর্থ সাইড হয়, নিচেরটা সাউথ হয়, ডান দিকেরটা হচ্ছে ইস্ট হয়, বাদিকটা হচ্ছে ওয়েস্ট হয়, এই তো হয়। তাহলে পঙ্কজ উত্তর দিকে গেলে হচ্ছে 10 মিটার, তাহলে আমরা করবো কি ফার্স্ট দেখা থেকে যাবো গিয়ে উত্তর দিকে হচ্ছে 10 মিটার গেল, 10 মিটার। সে ডান দিক ঘুরছে এবং 20 মিটার ভ্রমণ করেছে, তাহলে এই অবস্থা এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে কি তার রাইট সাইড, ডান দিক গেল আবার এদিকে গেল হচ্ছে 20 মিটার, বেশ আসলে এদিকে। এবারে সে ডান দিকে আবার যায় গিয়ে এবং যায় 25 মিটার, এখান থেকে তার ডান দিকে হচ্ছে এটা হচ্ছে তার তখন লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, সে আবার তখন ডান দিক ঘুরলো 25, এত হচ্ছে 10, এটা হচ্ছে গিয়ে 15 মোট হলো গিয়ে 25। ওকে, তারপর সে বাম দিক ঘুরে গেল 15 মিটার, এখান থেকে তার বাদিক বলতে হচ্ছে আবার তার এ পাশটা, যখন হেডটা হচ্ছে এদিকে আছে তো বাদিক হচ্ছে ওদিকটা। ঠিক আছে, সে আবার গেল বাদিক গেল হচ্ছে গিয়ে 15 মিটার গেল আবার এ পাশে। পঙ্কজ তার অবস্থান থেকে কোন দিকে কত দূরে আছে, এটা হচ্ছে ব্যাপারটা। ওকে, এখানে কি আছে যে 35 মিটার ওদিকে তো আছে, কিন্তু এখানে 20 আর 15 35 অবস্থানটা কিন্তু ওদিকে নয়। ঠিক আছে, 10 মিটার পশ্চিম হবেই না, 25 মিটার হবে না, এর কোনোটাই নয়, এটা কিন্তু কোনোটাই হবে না। সে আছে আসলে তার অবস্থান থেকে এই অ্যাঙ্গেলে, দ্যাট মিনস আছে হচ্ছে সাউথ ইস্টে আছে। ঠিক আছে, দিক কিন্তু কোনোটাই ম্যাচ করবে না, উত্তর হবে এটা কোনোটাই হবে না। ঠিক আছে, এবার আমার পরের প্রশ্ন নাম্বার 38 এখানে কি আছে? 38 আছে এমনটা যে নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে? কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, নীতি আয়োগ, ভারতীয় রিজার্ভ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে? 38 উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি অর্থ মন্ত্রণালয়। উত্তর অপশন ডি অর্থ মন্ত্রণালয়।
এটা হচ্ছে ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে থাকে। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা হলো গিয়ে ভারত সরকারের অর্থ মন্ত্রকের ফ্ল্যাগশিপ বার্ষিক নথি। কেন্দ্রীয় বাজেট ঠিক করার আগে অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয় বিভাগ প্রতি বছর সংসদে সমীক্ষা উপস্থাপন করে থাকে। ঠিক আছে, এবং পরের প্রশ্ন নাম্বার 39 এখানে আমরা কি পাচ্ছি দেখে নেবো। 39 আছে এই ধরনের প্রশ্ন আছে, যেখানে আছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসে কয়টি নিরেটগুলো পাওয়া যাবে। দেখো একদম সিম্পল, যার ব্যাসার্ধ হচ্ছে একটা 8 সেমি, সেটা হচ্ছে কি হবে কি 4/3 পাই কিউব, পাই ইন্টু 8 কিউব হবে, তাই তো। আর যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে, যার গোলকের ব্যাস হচ্ছে 1 সেমি, তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 0.5 সেমি, তখন তার হচ্ছে আয়তনটা হবে হচ্ছে সেম 4/3 পাই ইন্টু 0.5 কিউব হবে, এই তো হবে। তাহলে বড় গোলকের আয়তন যদি আমরা ছোট গোলকের আয়তন ভাগ করে দিই, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে। আমরা এটা 4/3 পাই ইন্টু 0.5 এর কিউব দিয়ে ভাগ করে দেবো। এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে, তাই তো। তারপর থাকছে হচ্ছে আমার এখানে আসলে 8 ইন্টু 8 থাকবে, থাকছে হচ্ছে গিয়ে 5 ইন্টু 5 ফার্স্ট একটা 10 আসবে, সেটা উপরে দেবো 10 ইন্টু 10 উল্টে গেল 5 5 5 10 10 10 2 2 2, এই তো আসবে। অর্থাৎ 16 তোমার উত্তর হচ্ছে 16 গুণ 16 গুণ 16, এটা উত্তর আসবে। 16 316 গুণ করে নাও, 16 কিউব, উত্তরে তারপর কত আসবে 4096, উত্তর হচ্ছে 4096, 256 গুণ 16 3, এদিকে দেখাই 256 গুণ 16 3, 4096, ক্লিয়ার। যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্কে নাম্বার 40-এ। আমরা এখানে কি পাচ্ছি, 40-এ আছে এমন অঙ্ক দীঘা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে গিয়ে 14, গুণফলটা হচ্ছে 24, দীঘা সমীকরণ নির্ণয় করো। ধরলাম যে সমীকরণটা দুখানা বীজ হচ্ছে গিয়ে আলফা আর হচ্ছে বিটা, আমি ধরলাম, ওকে, ধরলাম ওই সমীকরণ দুখানা বীজ হচ্ছে গিয়ে আলফা অ্যান্ড হচ্ছে বিটা। ওকে, তাহলে আমরা কি জানি সমীকরণের ওটা কি হবে, হচ্ছে x স্কয়ার প্লাস হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এই হচ্ছে সমীকরণটাকে হবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে মাইনাস চিহ্ন, সকলে এখানে মাইনাস দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে এখানে কি আসবে, এক্স স্কয়ার থাকবে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি দেওয়া আছে 14 দেওয়া আছে, এটা আসবে হচ্ছে 14x আর প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 24 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, এটা তার সমীকরণটি হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, যেমন আমাদের পরবর্তী প্রশ্নের নাম্বার হচ্ছে 41। 41 এখানে আমরা কি পাচ্ছি, 41 এখানে আছে এমনটা, আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF কর্তৃক ভারতকে ঋণ প্রদানের উদ্দেশ্য কি ছিল। একে বলছে প্রযুক্তিবিদ্যা উন্নয়ন করার জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য, কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমানোর জন্য, আর বিওপি ঘাটতি মেটানোর জন্য। কোনটার উদ্দেশ্য ছিল 41-এ? ওকে, উদ্দেশ্য ছিল হচ্ছে আসলে বিওপি ঘাটতি মেটানোর জন্য, বিওপির ঘাটতি মেটানোর উদ্দেশ্য ছিল। ওকে, উত্তর হচ্ছে গিয়ে বিওপি ঘাটতি মেটানো। IMF প্রাথমিকভাবে বিনিময় হার স্থিতিশীল করার জন্য আছে, অন্যদিকে বিশ্ব ব্যাংকের লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস করা। অর্থাৎ যেখানে হচ্ছে IMF হচ্ছে কাজ করে বিনিময় হারকে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে নিয়ে আসার জন্য, সেখানে বিশ্ব ব্যাংক কাজ করে হচ্ছে দারিদ্র্যকে হ্রাস করার জন্য। উভয় সংস্থা হচ্ছে 1945 সালে ব্রেটন উডস চুক্তির অংশ হিসাবে এটি স্থাপিত হয়েছিল। IMF অ্যান্ড বিশ্ব ব্যাংক দুটো হচ্ছে স্থাপিত হয় 1945 সালে। যেমন পরবর্তী প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, পরেরটা যেমন 6 জন শিক্ষার্থী 1 2 3 4 5 এবং 6 একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ওকে, আমরা ধরি এই ধরনের একটা আমরা এখানে একটা গোল টেবিল, এই হচ্ছে আমাদের টেবিলের চারপাশে সবাই গোল করে বসে আছে, প্রত্যেকে হচ্ছে চোখ আছে সেন্টার দিকে। ওকে, 4 বসে আছে 5-এর ঠিক ডান দিকে, আমরা ধরে নিই 4 আছে 5-এর ডান দিকে, ধরি 5 আছে এইরকম জায়গায় আছে হচ্ছে 5, 4 তাহলে আছে হচ্ছে 5-এর ডান দিকে, 4 আছে 5-এর ঠিক ডান দিক এবং 6-এর ঠিক বাম দিক, 6 বাদিক মানে 6 আছে মানে এখানটাতে আছে, 6-এর ঠিক বাদিকে আছে 4। ঠিক আছে, 4 আছে 5-এর ডান দিকে 6 বাদিকে, এইটুকু আমাদের ক্লিয়ারটা আসলো। আচ্ছা, 5 বসে আছে 3-এর ডান দিক থেকে সেকেন্ড স্থান, মানে 3-এর এই ফার্স্ট স্থান সেকেন্ড স্থান, মানে এখানে আছে 3, তাহলে 3-এর প্রথম স্থান সেকেন্ড স্থানে আছে হচ্ছে কি 5, তাহলে 5 বসে আছে 3-এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এটা আসলে আমাদের। আচ্ছা, আর কি আছে, কোথায় গেলাম, 5 বসে আছে 3-এর ডান থেকে দ্বিতীয় স্থানে, আসলাম। আচ্ছা, এবার কি 6 এবং 1 বসে আছে 1-এর ঠিক
পাশে, 6 এবং 1 বসে আছে একের ঠিক পাশে, এটা কেমন কথা হলো? বলতে পারো পাশাপাশি আছে, 6 এবং 1 বসে আছে পাশে, মানে এখানে থাকবে 1 থাকবে, কি হচ্ছে বিষয়টা? আচ্ছা, তার মানে বাকি থাকলো এই একটা জায়গা, খালি এই আর একমাত্র খালি অফ আছে, এখানে থাকবে 2, তাই তো? এবার এখানে প্রশ্ন আছে কি 2 এর ঠিক বাম দিকে কে বসে আছে? তো 2 এর বাদিকে আছে অবশ্যই এখানে 3 আছে, কোথাও 3 এখানে বসে আছে, 2 এর বাদিকে আছে হচ্ছে 3 আছে অবশ্যই। ক্লিয়ার? যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 43 তে। 43 এখানে আমরা কি পাচ্ছি? 43 তে আছে এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে যে নিম্নলিখিত কোন তালিকার বিষয় অর্থনৈতিক পরিকল্পনা? নিম্নলিখিত কোন তালিকার বিষয় অর্থনৈতিক পরিকল্পনা? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, অবশিষ্ট তালিকা। কোন তালিকার বিষয় হচ্ছে কি অর্থনৈতিক পরিকল্পনা? ওকে, উত্তরটা হচ্ছে কি যুগ্ম তালিকার বিষয় হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। উত্তর অপশন সি, যুগ্ম তালিকা। ঠিক আছে, অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে কি যুগ্ম তালিকার বিষয়। ওকে, আচ্ছা, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত। এটি আসছে হচ্ছে ভারতের 7ম তফসিলে, এটি আছে ভারতের 7ম তফসিলে, এটি উল্লেখ আছে, 7ম তফসিলে এটি উল্লেখ আছে। ঠিক আছে, এবার যাবো আমরা পরের প্রশ্ন নাম্বার 44 এ। 44 এখানে কি পাচ্ছি? 44 আছে এ এবং বি। এ হলো বি এর বোন। আচ্ছা, তাহলে এ হলো কি বি এর বোন, এ হলো কি বি এর বোন, এ হচ্ছে কি বোন, এ হচ্ছে বি এর বোন। আচ্ছা, সি হলো বি এর মা, তাহলে সি এর উপরে উঠবে, এ হচ্ছে মা, সি হলো বি এর মা। ডি হলো সি এর বাবা, আর উপরে উঠিয়ে দাও এই ডি, এ হচ্ছে সি এর, ডি হলো সি এর বাবা। ই হলো ডি এর মা, ই হলো ডি এর মা, আর উপরে উঠিয়ে দাও, ই কে আর উপরে উঠিয়ে দাও, ই হলো ডি এর মা। এই তো আছে। তাহলে এ কিভাবে ডি এর সঙ্গে সম্পর্কিত? তাহলে এ তাহলে পরে কি হয়? এ হচ্ছে বন্ধু, তারপর ডি এর ছেলের ছেলে, মানে ডি এর ছেলের, সরি এটা মেয়ে, এটা ঠিক আছে। তারপর এরা হচ্ছে আসলে এই মেয়ের ছেলে মেয়ে, অর্থাৎ হচ্ছে কি সরাসরি হচ্ছে নাতনি। ঠিক আছে, অর্থাৎ এ হচ্ছে কি ডি এর নাতনি, সি এর নাতনি হবে, ডি এর। ওকে, তাহলে এ হচ্ছে কি ডি এর হচ্ছে নাতনি হবে, ডি এর নাতনি। তো অপশন ডি, নাতনি। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 45 এ। 45 এখানে আমরা কি পাবো? 45 এখানে দেখে নিচ্ছি কি আছে। 45 আমার এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে যে বিখ্যাত যাত্রীবাহী জাহাজ টাইটানিক কোন দেশের অন্তর্গত? আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। কোন দেশের অন্তর্গত এটি বিখ্যাত টাইটানিক জাহাজ? মানে প্রত্যেক এটা হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের, তো হবে অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, এবার পরের প্রশ্নে আমরা যাবো গিয়ে পরের প্রশ্নে কি পাচ্ছি? যদি x-2 3x থাকে সমান্তর পদ্ধতিতে, তবে x এর মানটি কি হবে? দেখো, সমান্তর পদ্ধতির ব্যাপারটা কি হয়? সমান্তর পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেক টার্মের ভিতরে ডিফারেন্স থাকে সেম সেম, অর্থাৎ ক্ষেত্রে আমার সেকেন্ড টার্ম মানে x-2 থেকে ফার্স্ট টার্মের যে বিয়োগফলটা হবে ওটা ইকুয়াল হবে হচ্ছে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্মের সঙ্গে সমান হবে, অর্থাৎ সেকেন্ড মাইনাস ফার্স্ট ইকুয়াল থার্ড মাইনাস সেকেন্ড হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি আমরা আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে, তার মানে এটা x কেটে যাচ্ছে, -2 ইকুয়াল থাকছে হচ্ছে গিয়ে 3x - x + 2, দ্যাট মিনস -2 ইকুয়াল থাকছে হচ্ছে গিয়ে 2x + 2। তাহলে এবার আসলে কি হবে? -4 ইকুয়াল হচ্ছে গিয়ে 2x, কাটাকাটি করলে পরে x ইকুয়াল হচ্ছে গিয়ে -2। ওকে, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে -2, অপশন ডি আনসার হবে। ওকে, এটা হলো 46। তাহলে আমরা 47 এবার 47 আমরা এখানে কি পাবো? 47 আছে আমার এই ধরনের কোশ্চেন আছে, এখানে 47 আছে এমন এমন কোশ্চেন যেখানে আছে কি, যেখানে আছে হচ্ছে যে নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। ওকে, 5-7, 9-13, 2-3, 8-11। আমরা এগুলো তুলনা করা শুরু করি। প্রথম করি হচ্ছে গিয়ে ধরো ওই 5/7 আর হচ্ছে গিয়ে 8/11, এটা আমি তুলনা করা শুরু করি। 50 সদস্য আমরা 7 আমরা যে 9-13 আমরা দেখা শুরু করি, তাহলে কি হবে? এখানে কোনাকুনি গুণ করলে কি হয়? এইটা হয় 7 নং 63, এইটা হয় 5 নং 65। ওকে, পরে 5-এর 7টা হচ্ছে অবশ্যই আমার বড়, কারণ এখানে আমার 5 কে এটা গুণ করে এসেছে হচ্ছে 65, এটা হচ্ছে বড়, তাহলে এখানে আমরা হচ্ছে 5-এর 7টা হচ্ছে বড় পেলাম। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা এবার করবো কি 5-এর 7-এর সঙ্গে আমরা এবার তুলনা করবো হচ্ছে কোনটা 2-এর 3-এর। দেখো, এটা হবে 3-5-এ 15 হবে, 7 দুগুণে এখানে 14 হবে, 14 5-7 আবার এখানে 2-এর 3 থেকে হচ্ছে বড়। আবার যাবো কি সেম ভাবে আবার 7কে আবার তুলনা করবো কোন সাথে? 8-এর 11-এর সঙ্গে। এটা করে দেখো, 7-এ 56, 5-11, 55, এটা বড়, এটা হচ্ছে 8-এর 11-এর সাথে হচ্ছে বড়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ভাবতে গিয়ে বড় হচ্ছে কি 8-এর 11 হচ্ছে আমার এখানে 1 নম্বর, এটা ভাবতে হচ্ছে
আচ্ছা শেষ হচ্ছে ঊর্ধ্ব অনুসারে সব থেকে বড় হচ্ছে কি আমার 8/11, দেন হচ্ছে কি 5/7, ঠিক আছে। 8/11 সব থেকে হচ্ছে আমার এখানে বড় আসবে, দেন আমরা এখানে বড় পাবো হচ্ছে 5/7 পাবো। 5/7 যাবে কি হচ্ছে 2 নম্বরে, যদি আমরা সার্চ বড় থেকে ছোটতে, এটা উল্টো করছি আর কি। 3 নম্বর যাবে কি হচ্ছে কি 9/13, এটা পেয়েছি থার্ড পেয়েছি, তারপর পেয়েছি ফোর্থ। অর্থাৎ আমার এখানে ঊর্ধ্ব ক্রমশ করি, তখন আমার একে আসবে হচ্ছে 2/3, দেন যাবে হচ্ছে কি আমার 5/7, সরি 2/3, দেন যাবে কি আমার হচ্ছে 9/13, দেন যাবে হচ্ছে 5/7, দেন যাবে হচ্ছে কি 8/11। ওকে, এই সময় উত্তরটি হবে এইটা। ক্লিয়ার? যেমন আমার পরের প্রশ্নে আমার এখানে কি আছে, পরের প্রশ্নে আমার এখানে আছে যে 48, ঠিক আছে। নিম্নলিখিত কোন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে সুপ্রসিদ্ধ? 21শে মে, 21শে জুন, 21শে জুলাই, 21শে আগস্ট, কোনটা হচ্ছে যোগ হিসাবে খুব বিখ্যাত? উত্তর এখানে কি হবে? উত্তরটি আসবে হচ্ছে অপশন 21শে জুন। ওকে, উত্তর হচ্ছে 21শে জুন। 21শে জুন, 21শে জুন তারিখটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক যোগ হিসাবে হচ্ছে সুপ্রসিদ্ধ। 2014 সালে 27শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা শুরু করে ঘোষণা করে দিয়েছেন। ওকে, উত্তর হচ্ছে অপশন বি, 21শে জুন। এবং পরের প্রশ্নে 49। পরের ডাইনে এখানে কি আছে? 8 জন ব্যক্তি বসে আছে বর্গাকার টেবিল চারপাশে। ওকে, ধরে নিই টেবিলটা হচ্ছে আমার বর্গাকার এখন দিয়ে দিয়েছে, আমাকে টেবিলটা ধরে নেব হচ্ছে এই ধরনের টেবিল এখানে দেওয়া আছে, ঠিক আছে। এমন টেবিল এখানে পরপর দেওয়া আছে, কি দেওয়া আছে এদের মধ্যে? বলে কোণেও আছে, আবার হচ্ছে মানে কোণে আছে এই ধরনের চারজন আছে, এবং এখানে 1 2 3 4 এইভাবে এগুলো আছে। আচ্ছা, কে বসেছিল ও এর ঠিক বাম দিকে, এটা বোঝা সম্ভব না। জে ছিল বসে এম এর ঠিক ডান দিকে, কিছু বোঝা সম্ভব না। পি ছিল এল এর ডান দিকে সেকেন্ড স্থানে, জে ছিল পি এর বাম দিক থেকে ফোর্থ স্থানে, এন ছিল কে এর বাম দিক থেকে ফোর্থ স্থানে, ও ছিল এম এর ঠিক বাম দিকে, এম ওনার স্থানে কোণে ছিল, ঠিক আছে। তো এম থেকে আমাকে শুরু করতে হবে। এম ছিল কোনো একটা কোণে, ধরি এখানে আমার ছিল এম ছিল কোনো একটা কোণে বসে ছিল এম, হলো। এরপরে আছে কি, তাহলে এমটা আমরা এখানে পেয়ে গেলাম একটা। ও বসেছিল এম এর ঠিক বাম দিকে, তাহলে এম এর বাম দিকে আছে ও, এখানে ও পেয়ে গেলাম। আচ্ছা, এটা দিয়ে কিছু হবে না, যে পি দিয়ে হবে না, ও থেকে আসে। এবার কে বসেছিল ও এর ঠিক বাম দিকে, কে ছিল ও এর ঠিক বাঁ দিকে, এখানে আমরা কে আমরা এখানে পেয়ে যাই। কে ছিল ও এর ঠিক বাঁ দিকে, এটা আমরা এখান থেকে পেলাম হচ্ছে কে অবস্থান এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এম ও কে পেলাম। এরপরে আছে কে, যে ছিল এম এর ঠিক ডান দিকে, তাহলে যে কে পাবো এম এর ঠিক ডান দিকে, এখানে আমরা পাবো হচ্ছে যে কে আমরা এখানে পেয়ে যাবো। পি ছিল এল এর ডান দিকে, এটা আমরা পাওয়া সম্ভব না। যে বসেছিল পি এর বাম দিক থেকে ফোর্থ স্থানে, যে ছিল পি এর বাম দিক থেকে ফোর্থ স্থানে, তাহলে 1 2 3 4, এখানে আসলে পি এর বাঁ হাতের ফোর্থ স্থানে, 1 2 3 4 এখানে পি থাকবে। ওকে, পি এর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ওকে, তাহলে পি এর বাঁ দিকে ফোর্থে আছে হচ্ছে গিয়ে জি, তাহলে পি কে আমরা এখানে পেয়ে গেলাম, এই টাইমটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, আর আছে কি, এন বসেছিল কে এর বাম থেকে ফোর্থে, এন ছিল কে এর বাঁ দিকে ফোর্থে, তাহলে কে এর বাদ হচ্ছে এবার এদিকে 1 2 3 4, এখানে যাবে কে হচ্ছে কি এন ছিল হচ্ছে কি কে এর বাঁ দিকে ফোর্থ স্থানে, তাহলে এনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এন ছিল কে এর বাঁ দিকে ফোর্থ স্থানে, হলো। তাহলে এন পেলাম, এনটা আমরা আমাদের হাতে এখানে এসে গেল। তাহলে বাকি হলো কি, আর বাকি হলো একমাত্র হচ্ছে এল। দেখো এখানে উল্লেখ করা আছে অবশ্যই যে পি ছিল এল এর ডান দিক থেকে ফোর্থ স্থানে, পি ছিল এল এর ডান দিকে সেকেন্ড স্থানে, তাহলে এল হচ্ছে আমার থাকবে হচ্ছে এইখানে, পি হচ্ছে সেকেন্ড স্থানে আছে, বাকি হলো কি আর আই, ঠিক আছে। আই আছে, আইটা আর কোনো জায়গা নেই, তাহলে আই থাকার মতো আমার এই জায়গা থাকবে আই, এটা হচ্ছে আই। প্রশ্ন হচ্ছে কি, আই এর বাম দিক থেকে ফোর্থ স্থানে কে বসে আছে, আই এর বাম দিকে ফোর্থ স্থানে কে বসে আছে, আই বাদিকে হচ্ছে এদিকে একটা, এ পাশটা আর কি, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এম আছে বসে, তাহলে আই এর বাদিকে ফোর্থ স্থানে আছে হচ্ছে এম বসে আছে, উত্তর অপশন ডি এম আছে, ঠিক আছে। এবং আমার পরের প্রশ্ন যাবো কি নাম্বার 50-তে। 50 এখানে কি পাচ্ছি, 50 আছে এই ধরনের এখানে প্রশ্ন আছে যে বুশরা তার স্কুটারটি কিনলো হচ্ছে 15,000 টাকা দাম বিক্রি করলো, এবং বিক্রয় মূল্য লাভ হলো কি 1/5, তাহলে বিক্রি করেছে হচ্ছে গিয়ে 15,000 টাকায় বিক্রি করলো, লাভ হয়েছে 1/5, মানে হচ্ছে ইন্টু 1/5, এটা তো লাভ হয়েছে, অর্থাৎ তার লাভ হয়েছে কি কত টাকা, কাটাকাটি করে দাও, এখানটা তার হচ্ছে লাভ হয়েছে, ওকে 3,000 তার হচ্ছে লাভ হয়েছে।
বলেছে লাভের শতাংশ কত। তো লাভ যদি 3,000 টাকা, বেচলো 15তে, তার মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এখানে কত টাকা হবে? ক্রয় মূল্য অবশ্যই হচ্ছে 15/3 মানে হচ্ছে 12,000 টাকা, ঠিক তো? অর্থাৎ সে হচ্ছে 12,000 টাকাতে সে লাভ করলো 3,000 টাকা, তাহলে সে 100 টাকা কত লাভ করলো? এটা অঙ্ক। 3 4 4 25 25% তার লাভ হলো। ওকে, তাহলে আজকের এই লাইভ ক্লাসটি এত অবধি ছিল। 50 কোশ্চেন্স নিয়েছিল। যারা তখন দেখলে সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই কমেন্ট করে জানিও এই ধরনের কোশ্চেন্স তোমাদের কিরকম লাগছে, বা আরো কোন ধরনের কোশ্চেন আনলে তোমরা ভালো হবে, এটা আমাকে জানিও। আমি অপেক্ষা থাকবো কমেন্টে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এগুলো পড়াশোনাগুলো করে যাও ভালো করে, জীবনে সফল হও, চাকরি বাকরি পেয়ে যাও, এইটুকু আশা রেখে এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে লাইভ শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।